প্রিয় দর্শক, সমসাময়িক বিষয় নিয়ে আমাদের আজকের মুক্তমত অনুষ্ঠানে আমরা যে দুজন অতিথিকে স্টুডিওতে পেয়েছি তারা হচ্ছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি জনাব মঞ্জুরুল হাসান বুলবুল, সিনিয়র সাংবাদিক। একই সাথে রয়েছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজিকুজ্জামান রতন। দুজনকে অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের স্টুডিওতে আলোচনায় আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। প্রিয় দর্শক, আর কিছুক্ষণ পরেই উদযাপিত হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতির জন্য আমরা জানি যে আমাদের অনেক তরুণরাও কাতরে তাদের তাজা বুকের রক্ত ঢেলে দিয়েছে এবং তারই যে প্রতিদান সেই হিসাবে আমরা বাংলা ভাষাকে পেয়েছি এবং সারা বিশ্বে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। সেই আলোচনায় আমরা করব, তবে তার আগে আমরা একটু সমসাময়িক বিষয় নিয়ে অন্য আলোচনাগুলো একটু করতে চাই। এবং এই আলোচনার মধ্যে আমরা দেখেছি আজকে যে আলোচনার বড় একটা আলোচনা ছিল সেটা হচ্ছে যে পাপলুর বিষয়ে, এমপি পাপলুর বিষয়ে। সেটি হচ্ছে লক্ষ্মীপুরের রায়পুর থেকে নির্বাচিত এমপি ছিলেন তিনি এবং কুয়েতে মানব অর্থ পাচারের দায়ে তিনি দণ্ডিত হন 4 বছরের জন্য এবং তাকে সেখানে জরিমানা করা হয় 53 কোটি টাকার বাংলাদেশ সমপরিমাণের অর্থ। এবং সে আলোচনা করবার জন্য আমি একটু রতন ভাই আপনার সাথেই করি যে পাপলু সাহেব তিনি কিন্তু যখন নির্বাচনে অংশগ্রহণ করবেন তার আগ পর্যন্ত কিন্তু এই ব্যক্তির কোনো নাম নিশানা বা কোনো কিছু জানা যায়নি এবং লক্ষ্মীপুরের যে আসন থেকে তিনি এমপি হয়েছেন সে আসনে জাতীয় পার্টির মোহাম্মদ নোমান আওয়ামী লীগের সাথে মনোনয়নের একটা ভাগাভাগির বিষয় হয়তো বা সেখানে তিনি নোমান পেয়েছেন, কিন্তু নোমানকে একটা বিপুল অর্থের বিনিময়ে কথিত রয়েছে সেখান থেকে তাকে সরিয়ে দিয়েই এই পাপলু সাহেব নির্বাচিত হন এবং নির্বাচন করেন। তো এই যে পাপলু সাহেবের সংসদ পদ নিয়ে থাকবে কি থাকবে না সেটা নিয়ে কিন্তু আমরা দেখেছি যে পররাষ্ট্রমন্ত্রীর কাছে তিনি বলেছেন যে তার রায়ের কপি এসে পৌঁছেছে, সে সংসদে পাঠানো হয়েছে, আলোচনা হচ্ছে, এখন স্পিকার হয়তো বা এই বিষয়ে সিদ্ধান্ত দিবেন। আপনি পাপলুর উত্থান এবং এই সর্বশেষ অবস্থাটাকে আপনি কীভাবে দেখছেন? আমাদের বাংলাদেশের রাজনীতিতে আমরা অনেক ধরনের চমক দেখি। পাপুলের সংসদ সদস্য হওয়াটাও একটা বড় চমক ছিল। দাঁড়িয়েছিলেন স্বতন্ত্র সংসদ সদস্য হিসাবে, প্রার্থী হিসাবে। ওখানে মহাজোটের শরিক দল হিসাবে জাতীয় পার্টি সেখানে নমিনেশন পেয়েছিল। আকস্মিকভাবে নয়, একটা মানুষের কাছে যেটা আকস্মিক, হয়তো এটাই রাজনীতিতে এখন এই সমস্ত বড় বড় দলের কাছে খুবই স্বাভাবিক হয়ে গেল যে তিনি নির্বাচনে সরে দাঁড়ালেন, মঞ্চে আবির্ভূত হলেন পাপুল সাহেব এবং তিনি নির্বাচিত হলেন এবং পত্রপত্রিকায় ব্যাপকভাবে এটা লেখালেখি হলো যে এর পেছনে টাকার কত বড় ভূমিকা আছে। অনেক আগে একজন বলছে মানি হচ্ছে, টাকা হচ্ছে সবচেয়ে বড় ক্ষমতা। হ্যাঁ, দ্য পাওয়ার অফ মানি নামে একটা প্রবন্ধ লিখেছিলেন সে 1844 সালে, পুঁজিবাদের সেই সময়ে কার্ল মার্কস। তা আমাদের পাওয়ার অফ মানি যে কি দেখছি এখানে, শুধু পাওয়ার অফ মানি নয়, মানি, মাসেল, ম্যানিপুলেশন সব মিলিয়ে সবচেয়ে পর্যুদস্ত হয়ে যায় যে মরালিটি। আমরা ভোটের মধ্যে সেগুলো দেখেছি যে 3M এর কাছে সবচেয়ে বড় যে জিনিস মরালিটি কীভাবে পর্যুদস্ত হয়। পাপুলের সেই উত্থানটা আমরা দেখলাম। তা পাপুল তো চমক দেওয়ার আগে তার অনেক কাজ ছিল। সেই কাজগুলো কি, যে তিনি কিভাবে টাকা বানালেন এবং একটা টাকা বানানোর মেশিন তিনি প্রায় তৈরি করে ফেলেছেন। যখন তাকে গ্রেপ্তার হলো তিনি কুয়েতের সরকারের কাছে, তখন তার পরিবারের কাছে সব মিলিয়ে প্রায় 500টার মতো ব্যাংক অ্যাকাউন্ট। ভাবা যায় যে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে কত ঝামেলা করতে হয়। আমাদের একটা ন্যাশনাল আইডি নাম্বার আছে, সেগুলো দিয়ে তো কত রকমের চেকিং, ক্রস চেকিং হয়। পাপুলের নামে 180টার উপরে অ্যাকাউন্ট, পাপুলের স্ত্রীর নামে 350-এর উপরে অ্যাকাউন্ট, তার কন্যার নামে, তার শ্যালিকার নামে, এবং সব মিলিয়ে প্রায় 600 কোটি টাকার মতো তাদের অ্যাকাউন্টে খুঁজে পাওয়া গেল। এনার এই পিছনে, উত্থানের পিছনে কোনো শক্তি কি কাজ করেছে? সেটি প্রথম শক্তি ছিল যে দলই ক্ষমতায় থাকুক তার তিনি প্রচ্ছন্ন এবং প্রত্যক্ষ সহযোগিতা পেয়েছেন বলে তিনি মানব পাচারের মতন কাজ করতে পেরেছিলেন। আমাদের এখানে আমরা আগে রপ্তানি করতাম চা, চামড়া, পাট, হঠাৎ করে আমাদের এখানে মানব সম্পদ রপ্তানি করাটা একটা বড় ব্যবসায় পরিণত হয়ে গেল। এটা আমাদের জন্য যে কত ডিসগ্রেসফুল, কত অপমানজনক। হ্যাঁ, আজকে আমরা ভাষার মাস উদযাপন করেছি, আমরা একদিন ভাষার জন্য, আমাদের ভূখণ্ডের জন্য, আমাদের ভাব প্রকাশের স্বাধীনতার জন্য আন্দোলন করেছিলাম, আর আমরা আমাদের দেশের মানুষকে বিদেশে তাদের শ্রমিক হিসেবে পাচার করার জন্য আমরা পাঠালাম। সেটা করে দেখা গেল যে তার যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান কুয়েতের আদালত বলছে কিংবা কুয়েত সরকার বলছে
তার বিরুদ্ধে 4 ধরনের অভিযোগ আছে। তার মধ্যে একটা বড় অভিযোগ হচ্ছে, সেটা তো কুয়েতের অভিযোগ নিয়ে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি, 53 কোটি জরিমানা হয়েছে, 4 বছর জেল হয়েছে। এই যে জাতীয় পার্টির মোহাম্মদ নোমান সাহেব, তিনি তো একটা দলের সাথে সমঝোতা করে বা তাদের একটা আয়োজনের মধ্যে দিয়ে তিনি নমিনেশন নিয়েছিলেন। তাহলে মানুষ তো অর্থ দিয়ে এমপি পদ কিনতে চায়, আর নোমান সাহেবরা তিনি কি কারণের জন্য এমপি পদ না কিনে অর্থ নিলেন? যদি এমপি হয়ে যত অর্থ রোজগার করবেন বলে ভেবেছিলেন, এমপি থেকে সরে দাঁড়ালে তার চেয়ে বেশি অর্থ পাওয়া যায়, যেহেতু এটা কেনা বেচার বিষয় হয়েছে, যেখানে লাভ বেশি তিনি সেখানে গিয়েছেন। এখানে তো রাজনীতিতে মূল্যবোধটা আর এখানে কাজ করেনি, এখানে কাজ করেছে টাকার শক্তিটা। এবং যে কারণে দেখুন, শুধু তা নয়, পাপুল সাহেব নিজে তো এমপি হলেন স্বতন্ত্র সংসদ হিসেবে, তিনি সব মানে নারী কোটায় তার স্ত্রীকেও এখানে নিয়ে এলেন। এবং সব মিলিয়ে আমাদের চোখের সামনে একটা জিনিস বেরিয়ে এলো যে রাজনীতিতে টাকার শক্তি কত বড় হয়ে দাঁড়িয়েছে। যে সেখানে আমরা যে আদর্শের কথা বলি, দলের কথা বলি, যারা এই যে রাজনীতি, এরা সবই জানেন। আমাদের ক্ষমতাসীন দল কি এগুলো জানেন না? তারা জানতেন। এমনকি আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে যখন বলা হয়েছিল পাপুল সম্পর্কে, তিনি বলছেন না, এগুলো সব ঠিক নয়। এখন পরে কিন্তু বোঝা গেল যে সব ঠিক এবং কত যথার্থ। আমাদের এখন পর্যন্ত সংসদে কিন্তু স্পিকার তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারেননি বা জানাননি। যদিও আমাদের সংবিধানের 66 অনুচ্ছেদে আছে, যদি কেউ মানসিকভাবে অপ্রকৃতিস্থ হন, যদি কেউ নৈতিক স্খলনজনিত অপরাধে থাকেন, যদি কেউ দেউলিয়া বলে প্রমাণিত হন, তাহলে তার সংসদ সদস্যপদ থাকবে না। একজনের 2 বছরের বেশি যদি কারাদণ্ড হয়, তাহলে কারাদণ্ডের সাজা ভোগ করবার পরে 5 বছর পর্যন্ত নির্বাচনের যোগ্য হবেন না। এগুলো আমরা আইনের লিখিত অবস্থায় লিখেছি, কিন্তু বাস্তবে এর একটা হয়তো ফলাফল পেয়ে যাব আমরা, একটা আইনগত প্রক্রিয়া বা ভেটিং এর একটা বিষয় থাকে, সেটি আমরা হয়তো পেয়ে যাব। আমি মঞ্জুর হাসান বুলবুল ভাই আপনার কাছে একটুখানি যদি আসি, এবং পাপুল নিয়ে আমরা কথা বলছিলাম, এবং সেখানে একটু ছোট্ট করে বলছে যে ক্ষমতাসীনদের একটা সেখানে একটা পৃষ্ঠপোষকতা ছিল কিনা, যে এই পাপুলকে সেখানে নির্বাচনে অংশগ্রহণ করবার সুযোগ তৈরি করে দেওয়ার ক্ষেত্রে। টাকার শক্তি বড় শক্তিতে একটা প্রশ্নই আছে, কিন্তু ওই জায়গাটাতে আপনি কীভাবে দেখেন? না, গোটা বিষয়টা যদি আপনি দেখেন, এটি রাজনীতির যে সবচেয়ে পচা গলা অন্ধকার গলি পথের একজন মহানায়ক পাপুল। আমাদের রাজনীতির তো সুস্থতার দিক আছে, আমাদের রাজনীতির বাইরে কল্পনা করি না কিছু, যে একটি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো রাজনৈতিক ধারায় এগিয়ে যাবে, কিন্তু আমাদের রাজনীতির যে অন্ধকার গুলি আছে, সেই অন্ধকার গুলির সাম্প্রতিক সময়ের মহানায়ক হচ্ছেন পাপুল। কীভাবে? এবং তিনি শুধুমাত্র আমাদের দেশকে কলুষিত করেন নাই, আপনি যখন কুয়েতে তার সাজা হয়, সেই কুয়েতের সেখানকার মন্ত্রীরাও জড়িত, সেই সেখানকার এমপিরা জড়িত, এবং তাদের পার্লামেন্টে আলোচনা হয়েছে, এবং সেই মন্ত্রী পদত্যাগ করেছেন এবং গ্রেপ্তারও হয়েছেন। কাজেই পাবলু যে শুধুমাত্র রায়পুর থেকে ঢাকা পর্যন্ত এসেছেন তা না, ঢাকা থেকে কুয়েত পর্যন্ত গেছেন, এবং এর মধ্যে তিনি একা গেছেন এরকম না। এবং যেটি আমরা জানলাম, আমরা জানি সবাই, যে তিনি শুধুমাত্র এমপি হন নাই, তিনি তার স্ত্রীকেও এমপি বানিয়েছেন। প্যান্ডেমিকের শুরুর দিকে আমি জানি যে যখন পাপুল সবকে নিয়ে এইসব ঘটনা ঘটছে, তখন তার স্ত্রী ঢাকায় এসছেন, ঢাকায় বহু প্রভাবশালীর দপ্তরে গিয়েছেন, টাকা বিতরণ করেছেন, যে এই নিয়ে নিউজ যাতে কম হয়। আমি খুব বিনয়ের সঙ্গে দুঃখ সহকারে বলি যে আমাদের অনেক সাংবাদিক সংগঠনকেও দুঃসময়ে সাহায্য করেছেন পাপুল সাহেবের স্ত্রী। এই ঢাকা শহরে আমাদের প্রায় চোখের সামনেই আমরা জানি আমাদের সাংবাদিক সংগঠনের বড় নেতারা সেই আর্থিক সাহায্য গ্রহণ করেছেন। কাজে তারা কাকে কলুষিত করে নাই। বিদেশে নিয়ে গেছে অনেক সাংবাদিককে, তিনি বিদেশে নিতেন বিভিন্ন সময়। সে তো বললাম যে সে অন্ধকার গুলির এটি একটা অসম্ভব চিত্রণ হতে পারে। আপনি ধরেন ছোট্ট ঘটনাটি দেখেন, যে তিনি স্বতন্ত্র প্রার্থী হলেন, সেটি ছিল জাতীয় পার্টির কোটা থেকে। জাতীয় পার্টি তার কোটাটা বিক্রি করে দিল, এবং এরশাদ সাহেব সম্পর্কে এই ঘটনা ছিল যে তিনি এমপি পদ বিক্রি করতেন। আচ্ছা, সেটা মানলাম, কিন্তু তার পক্ষে সরকার দলীয় সমর্থকদের নামার জন্য চিঠি যে গেল, সেই চিঠি কারা দিল, সেই চিঠিতে কার দস্তখত ছিল, কোন অফিস থেকে গেল, সেগুলি তো নাম বাজারে আছে। কার দস্তখতে মানে আওয়ামী লীগ যাতে তার বিরোধিতা না করে, স্থানীয় আওয়ামী লীগ যাতে তার পক্ষে নামে, সেটা কার স্বাক্ষরে চিঠি গেছে, এটা পত্রপত্রিকা ছাপা হয়েছে। তার মানে কি? তার মানে শুধুমাত্র সে জাতীয় পার্টিকে কিনেছে তা না, আওয়ামী লীগ দলীয় যারা নির্বাচন পরিচালনার সঙ্গে সম্পর্কিত ছিলেন তাদের অনেকের নামও শোনা যায়। তারা মানে তাদেরকে কেনা হয়েছে কীভাবে ম্যানেজ করা হয়েছে সেটা ভিন্ন প্রসঙ্গ, কিন্তু তাদের নামও তো শোনা যায়। এবং তার স্ত্রী কীভাবে মহিলা কোটা এমপি হয়, কোন যোগ্যতার বলে যারা মহিলা কোটা এমপি বাছাই করেন,
তাদের নিয়েও তো প্রশ্ন ওঠে। কাজেই শুধুমাত্র পাপুলকে দেখেন সামনে একটা জিনিস, মানে একটা মানে গাছের মধ্যে একটা পচা ফল ধরেছে, সেই পচা ফলটি অভক্ষণযোগ্য সেটা দেখা যায়, কিন্তু এই পুকুরটা বৃক্ষটাকে রোপণ করেছে কিন্তু অনেক মানে এখানে মালি আছে, এটা সরকারি দলের মধ্যে আছে, সরকারের জোটের মধ্যে আছে এবং এর বাইরেও আছে। এই যে ব্যাংকের কথা বললেন রাজেক ভাই, আপনি এই যে মানব পাচার হচ্ছে, এটির সঙ্গে কি যারা বাংলাদেশে মানে আমাদের জনশক্তি রপ্তানি প্রক্রিয়ার নানা জায়গায় সম্পর্কিত, তাদের চোখে কি কিছুই পড়ে নাই? কিন্তু পাপুল ধারণা করেছিলেন যে সব কিছুই মানে কিনে ফেলা যায়, তো কোথাও গিয়া ধরা পড়ে, সেই জায়গাটি ধরা পড়েছে হয়তো তারই কোনো ভুলের কারণে। এটা এমন কোনো তদন্তের কারণে, বাংলাদেশের কোনো তদন্ত কোনো ধরে নাই, কুয়েতের তদন্তের কারণে ধরা পড়েছে। বাংলাদেশে কিন্তু সে কোথাও কোনো আইনি প্রক্রিয়ার মধ্যে ধরা পড়ে নাই, যার ফলে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ওই দেশে কী হয়েছে আমরা এখনও জানি না, তাদের কাগজ আসার পর আমরা জানবো। এখন আমাদের সংবিধানের মধ্যে সংসদ সদস্য পদ চলে যাওয়ার একটা বিধান আছে। এখন একটা বিদেশি আদালতের রায়ে সাজা ভোগ করলে পরে কী হবে, সেই ব্যাখ্যাটা কিন্তু আমাদের সংবিধানে নাই। এখন এইটির কী ব্যাখ্যা মাননীয় স্পিকার দিবেন সেই জন্য আমরা অপেক্ষা করব। হতে পারে তার সদস্যপদ চলে যাবে, কিন্তু এই যে রাজনীতির কলুষিত অঙ্গনের মহাকলঙ্কজনক যে নায়ক পাপুর, যে রাজনীতির কি সরকারি দল বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র উপনায়কদের তিনি যেভাবেই বসে এনেছিলেন, তাদের কি হবে? তাদের নামটা তো আসা দরকার, আমাদের মিডিয়ার মধ্যে আসা। মিডিয়ার মধ্যে কীভাবে আসবে? যে মিডিয়া যদি দুর্যোগের সময় তার আর্থিক সহায়তা নেয়, সেই মিডিয়াও তো তার পক্ষে কথা বলবে না। তো কাজে আপনি প্রশ্ন তুলেছেন অত্যন্ত সাহস করে, সেই জন্য ধন্যবাদ। কিন্তু আমি মনে করি যে এটি আমাদের যারা সিনেমা বানান, যারা টেলিভিশন অনুষ্ঠান করেন, তারা তো নানা ধরনের চিত্রনাট্য খোঁজেন। আমার ধারণা একটা অসাধারণ চিত্রনাট্য হতে পারে, অনেক চরিত্রের, সেটা মানব পাচারে যে চিত্রায়িত হলে আমার মনে হয় দেশের মানুষও সচেতন হতে পারবে এই ধরনের। এবং মানব পাচারের একটা দোষ তার মাত্র, কিন্তু সে তো মানব পাচারের মধ্যে সীমাবদ্ধ থাকে না। ওই একটি অপরাধ যদি সে করতো, সেখানে যদি অনিয়ম করে থাকে সেটার সাজা, কিন্তু সে তো এর চেয়ে তো অনেক বড় কাজে। মানব পাচারের যে ক্ষুদ্র ক্ষুদ্র শক্তি অনেক বেশি, যে কাজে মানব পাচারের সঙ্গে ক্ষুদ্র ক্ষুদ্র যে লোকজন আছে তাদের চেয়ে তো অনেক বড় শক্তি তার হাতের মধ্যে। কাজে এই অফিসাররা কী করবে, কি ঢাকা কি কুয়েতে কী করবে? তারপরে তো ধন্যবাদ যে কুয়েত শেষ পর্যন্ত ধরেছে, তাদের মন্ত্রীকে বরখাস্ত করেছে। তা আমরাও তো কুয়েত যেমন অনুসন্ধান করে তাদের অনিয়ম বের করেছে, তাদের জনশক্তি বিভাগে তারা যেতে পেরেছে, আমরাও তো চাই বাংলাদেশ সরকার শুধুমাত্র এই রায় দিয়ে তার সংসদ সদস্যপদ চলে গেল এইটুকু যাতে না থাকে, তার দুর্নীতিটুকুর শুধুমাত্র না করে, যে আমাদের ধরেন অন্য সংস্থা যারা আছে, আমাদের ইন্টেলিজেন্স যারা আছে, তারা যাতে এই কিভাবে একটা পাপুল তৈরি হয়, এই নায়কগুলিকে যদি না বের করতে পারে, যে দল ক্ষমতায় থাকে এবং যারা ক্ষমতাসীন জোটের সঙ্গে জোটবদ্ধ হয়ে নমিনেশন বাণিজ্য করেন, তাহলে কিন্তু রাজনীতিকে তারা ধ্বংস একরকম হয়েই গেছে, কিন্তু এই রাজনীতিকে রক্ষা করার কোনো জায়গা থাকবে বলে আমার মনে হয়। জি, আমরা দেখতে পাচ্ছি যে নোয়াখালী বসিরহাটে পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা তিনি আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সেই যুক্ততার কারণও নিশ্চয়ই প্রিয় দর্শক আপনারা জানেন। আজকে দুজন অতিথি যারা রয়েছেন তারাও সেটি জানেন যে শনিবার সন্ধ্যায় নোয়াখালী জেলা আওয়ামী লীগের দলীয় প্যাডে জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ খায়রুল আনাম চৌধুরী এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকরামুল করিম চৌধুরী এমপি যৌথভাবে স্বাক্ষরিত যে চিঠিটি পাঠানো হয়েছিল, সেখানে কাদের মির্জা সাহেব আপনি আমাদের সাথে আছেন, আপনাকে দল থেকে বহিষ্কার একটা সুপারিশ করা হয়েছিল, সেটা আবার 2-3 ঘন্টার মধ্যেই সেই বহিষ্কার আদেশ উড্র হয়ে গিয়েছে। তো আপনি এই সার্বিক প্রেক্ষাপটে কিভাবে দেখছেন যে এই ঘটনাটাকে? আপনাকে নিয়ে একবার বহিষ্কারের আদেশ দেখতে পেলাম বা অনুরোধ দেখতে পেলাম, আবার সেটা উড্র হয়ে গেল। আমি তো নোয়াখালীর অপরাজনীতির বিরুদ্ধে কথা বলি। এখানে চাকরি বাণিজ্য হয়, টেন্ডারবাজি হয়। নোয়াখালীর এমপি একরামুল করিম চৌধুরীর অস্ত্রে এই নোয়াখালীর 24 জন মায়ের বুক খালি হয়েছে। এখানে প্রশাসনকে ব্যবহার করে নানা অনিয়ম চলছে, এটার প্রতিবাদ আমি করছি। আমাদের জাতীয় নেতাদেরকে বিভিন্ন সময় সে অশালীন কথাবার্তা বলে, তাদের সম্মানহানি করছে। আপনি জানেন আমাদের সাধারণ সম্পাদক জননেতা ওবায়দুল কাদের সাহেবকে কিছুদিন আগে একরামুল করিম চৌধুরী
লাইভে এসে বলেছেন যে তিনি নাকি রাজাকার পরিবারের সন্তান, রাজাকার পরিবারের সদস্য। পরবর্তী পর্যায়ে আবার প্রত্যাহার করে নিয়ে বললেন ওবায়দুল কাদের সাহেব বীর মুক্তিযোদ্ধা, তার ছোট ভাই আব্দুল কাদের মির্জা রাজাকার পরিবারের সন্তান। দেখেন আমরা দুইজন সহোদর, তার বাসাটা দেখেন। সে আবার আমাকে বলে পাগল, চিকিৎসা নেওয়া দরকার। এখন আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন করি, তার চিকিৎসা নেওয়া দরকার না আমার চিকিৎসা নেওয়ার দরকার? এই যে অপরাজনীতি, নোয়াখালীতে আপনার আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর ছবি ভেঙেছে, জননেত্রী শেখ হাসিনার ছবি ভেঙেছে এ আকরামুল করিম চৌধুরী। নোয়াখালী অফিসের সামনে আমাদের জননেতা ওবায়দুল কাদের সাহেবের বিরুদ্ধে অকথ্য ভাষায় স্লোগান দিয়েছে। আমি আজকে এখানে বলতে পারছি না, নানাভাবে ওনাকে লাঞ্ছিত করছে, আমাদেরকে লাঞ্ছিত করছে। এখানে দুনিয়ার অনিয়ম। আচ্ছা কাদের মির্জা সাহেব, আমরা এখানে সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল হাসান বুলবুল ভাই আছেন এবং রাজনীতির একজন বলিষ্ঠ ব্যক্তিত্ব রাজনীতির রতন আছেন, তারাও কিন্তু আপনার সাথে আলোচনায় যুক্ত হবেন। আমি একটা বিষয় আপনার কাছে প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে একরাম চৌধুরীর সাথে আপনার যে এখন আপনি কোন দলের কথা বলছেন, এটা কি আদর্শিক না কোনো ব্যক্তিগত কোন দল? আপনাদের মধ্যে কি কোনো ব্যক্তিগত কোনো সমস্যার কারণের জন্যই আপনি শুনেন? জি, আমি আমেরিকাতে চিকিৎসা নেওয়ার জন্য গিয়ে সেখানে আমি এবারের প্রেসিডেন্ট নির্বাচনটা আমি দেখেছি, তারপরে সেখানে সামাজিক অবস্থা দেখেছি। আমি সিঙ্গাপুর গিয়েছি, সেখানে সামাজিক অবস্থা আমি দেখেছি। আমি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের সরকারি সফরে গিয়েছি, সেখানেও অবস্থা দেখেছি। সব মিলিয়ে আমার অনুভূতিতে একটা কাজ করেছে যে আমরা বাংলাদেশ আজকে কোথায় অবস্থান করছি। না, প্রশ্নটি স্পেসিফিক, একটু স্পেসিফিক। আমরা যেহেতু অনুষ্ঠানের সময় সংক্ষিপ্ত, আমরা ভাষার মাসে নিয়ে একটু আলোচনার দিকে যাব এবং বরিশাল থেকেও আমাদের সাথে যুক্ত হচ্ছেন সেখানকার প্রক্টর বরিশাল বিশ্ববিদ্যালয়। স্পেসিফিক প্রশ্ন, আপনার সাথে কি এই দ্বন্দ্বটা কি আদর্শিক না ব্যক্তিগত? আমি বলি এটা আদর্শিক। এটা আদর্শিক। আমরা নীতি নৈতিকতা নিয়ে রাজনীতি করি, সে অপরাজনীতি করে। তাহলে যদি আপনি বলেন আদর্শিক হয়ে থাকেন, তাহলে আপনি সরকার দলীয় রাজনীতি যদি করে থাকেন, তাহলে আপনি কিভাবে সেখানে হরতাল দেন? সেটি কি আদর্শিকতার বিপরীতমুখী হয় কি না? আপনি বলা হয় আমার গাড়িতে হামলা করে, জি, তারা বলে ওবায়দুল কাদের সাহেবকে সে রাজাকার পরিবারের সন্তান, এটার কোনো প্রতিকার আমরা পাই না, সেজন্য আমরা এই পদক্ষেপ দিয়েছি, আমরা হরতাল দিয়েছি। তো সেটি কি আপনি আপনার সরকার সমর্থিত রাজনীতি করেন, আবার একই সাথে যদি আপনি নিজেই হরতাল দেন, তাহলে সেটি কি কোনো রং মেসেজ যায় কিনা? না, এটা কি কেন রং মেসেজ যাবে? না, এতে কি যেটি বলা হয় জামাত বিএনপি কি এতে কি একটা ব্যাকআপ পেয়ে যায় কিনা, তারা কি একটা শক্তি সঞ্চয় করতে পারে কিনা যে আপনার এই হরতাল? বিএনপির অস্তিত্বই তো নেই, এটার অস্তিত্ব আছে নাকি? এটা কমলাপুর রেল স্টেশন, আপনার খালেদা জিয়াকে ঘিরে আওয়ামী লীগ বিদ্বেষী যারা মুক্তিযুদ্ধের চেতনার বিরোধিতা যারা করে, তারা একটা প্ল্যাটফর্ম তৈরি। জি জি, কাদের মির্জা নিশ্চয়ই আপনি আছেন আমাদের সাথে, এখানে মঞ্জুর আছেন, বুলবুল আছেন, নিশ্চয়ই আপনি একটু কথা যুক্ত হবেন কিনা? জনাব কাদের মির্জা, আপনাকে ধন্যবাদ যে আমি আপনার সঙ্গে সরাসরি কথা বলতে পারছি। ধন্যবাদ। আপনাকে আমরা নানা মিডিয়াতে নানাভাবে দেখছি। আমি খালি একটা প্রশ্ন করতে চাই যে আপনি তো আওয়ামী লীগে আছেন এখনো? জি, অবশ্যই। আওয়ামী লীগে যদি থাকেন, আমি আবু ওবায়দুল কাদের আপনার ভাই, সেই প্রশ্ন করতে চাচ্ছি না। আওয়ামী লীগ তো একটা দল, আপনি যদি দলের একজন মাঠ পর্যায়ের নেতা হয়ে থাকেন, দল সম্পর্কে, দলের অন্য নেতাদের সম্পর্কে কোনো ধরনের অভিযোগ যদি থাকে, তাহলে পরে তো আপনি দলীয় ফোরামে কথা বলবেন এবং আপনি দলীয় ফোরামে, আমি শেষ করি, দলীয় ফোরামে কথা বলবেন, দলীয় সিনিয়র নেতাদের কাছে কথা বলবেন এবং দলীয় ফোরাম আপনাকে সিদ্ধান্ত দিবে। তা না করে আপনি যেটি করছেন, এটি কি একটা দলীয় শৃঙ্খলার মধ্যে থেকে এটি কি করা সম্ভব? এটি কি একটা
আপনি কি দলীয় আদর্শের কথা বলছেন, আবার এমন কথাবার্তা বলছেন তাতে কখনো কখনো দলের সাধারণ সম্পাদক বিব্রত হচ্ছেন, আপনার জেলা কমিটি বিব্রত হচ্ছে, এবং আজকে আমরা দেখলাম পত্রিকায় যে আপনার বিষয়টা নাকি মাননীয় প্রধানমন্ত্রী নিজেই দেখছেন। তো একটা দলের সভাপতিকে কি এই মাঠ পর্যায়ের জিনিসকে নিশ্চয়ই তিনি সব দেখবেন, কিন্তু আমার প্রশ্নটা খুব স্পষ্ট যে আপনি দলীয় ফোরাম রেখে মাঠে এত কথা কেন বলছেন, দলীয় ফোরামকে কেন ব্যবহার করছেন না? শুনেন, দলীয় ফোরামে আমি নেত্রীর কাছে 3 বার গিয়েছি। সেখানে এমন কিছু নেতা ওনাদেরকে দেখা যায় যারা সারাক্ষণ বসে বসে এমন কথা বলে, যেই কথাগুলো এমন ভাবে উপস্থাপন করে হিটলারের মনটাকে গলে ফেলে, এরকম কথা উপস্থাপন করে। নেত্রী কিভাবে শুনে আমি জানি না। সেখানে কথা বলার কোনো পরিবেশ আছে? আর আমাদের জেলা কমিটি নেই, এটা প্রস্তাবনা পাঠাইছি। আমার উপজেলা কমিটিতে কথা বলে আমি এই কথাগুলা বলছি। তাছাড়া আমি আমাদের ঘোষণাপত্রে আছে, ওবায়দুল কাদের সাহেবের স্বাক্ষরিত ঘোষণাপত্রে আছে 58 পৃষ্ঠা 3-2 ধারায় জনগণের মৌলিক চাহিদা পূরণ। খ অংশের 1-এ আছে বাক ব্যক্তি চিন্তা মত প্রকাশের স্বাধীনতা। আমার ঘোষণাপত্রে আমাকে দেওয়া হয়েছে। এক্ষেত্রে কিছু কিছু কথা আমাকে অবশ্যই বলতে হবে। এজন্য আজকে যদি আমি আমার এলাকার প্রকৃত চিত্রটা তুলে না ধরি, তাহলে আমরা 3 বছর পর একটা নির্বাচনে অবতীর্ণ হব, জাতীয় নির্বাচনে। সেই নির্বাচনে এখন থেকে যদি আমরা আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলা যদি চিহ্নিত করতে না পারি, কোথায় দুর্বলতা আছে আপনাকে মঞ্জুরুল হাসান বুলবুল ভাই জানতে চেয়েছে, মির্জা কাদের ভাই মঞ্জুরুল হাসান ভাই জানতে চেয়েছে যে আপনি যে কাজগুলি করছেন দলীয় ফোরামে আলোচনা করেই সেগুলি সমাধান না করে আপনি 1 নম্বর পার্টিকে বিব্রত করছেন কিনা। আমার যে জানবার আগ্রহ সেটি হচ্ছে আপনি তো স্থানীয়ভাবে জনপ্রতিনিধিত্ব করছেন, আপনি কি সারা দেশের নেতৃত্ব দিবার জন্য আপনার কোনো আকাঙ্ক্ষা আছে কিনা? এই কারণের জন্যই কি আপনি সেই কারণের জন্যই কি আপনি আমি শুনেন, আমি আপনাকে বলছি, আমি বাংলাদেশ আওয়ামী লীগের কোন সদস্য বা কোন নেতৃত্বে আমি কখনো যাব না। আমি কোন মন্ত্রী এমপি হওয়ার যোগ্যতা আমি রাখি না এবং সেখানে আমি যাব না। আমি জেলা আওয়ামী লীগে আমাকে প্রস্তাবিত কমিটিতে সহসভাপতি রেখেছে, আমি ঘৃণাভরে সেটা প্রত্যাখ্যান করেছি। আমি কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে এখানে কাজ করতে চাই। এই এলাকার এই পৌরসভার অধিকাংশ মানুষ আমাকে ভোট দিয়েছে। এখানে এই তাহলে আপনি যদি কোম্পানিগঞ্জ, জি নিশ্চয়ই আপনার ভোটের কথা বলছেন, কোম্পানিগঞ্জে যদি আপনি সেখানে কোম্পানিগঞ্জে রাজনীতি করতে চান, তাহলে আপনি কোম্পানিগঞ্জ থেকে ছুটে এসে ঢাকায় কেন প্রেস ক্লাবে আপনি প্রেস কনফারেন্স করতে চাইলেন? আপনি কেন ঢাকার সাংবাদিকদের সাথে নানা মত বিনিময়? আমার উপর হামলা হয়েছে না, সেটি তো আইন আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, সেটি তারা দেখবেন। আইন শৃঙ্খলা বাহিনীর অধিকাংশ সদস্য আজকে অপরাজনীতির সাথে আজকে সম্পৃক্ত। তাদেরকে বলে লাভ কি? আমাকে আমাদের ডিএজি সাহেব সহযোগিতা করছে আমাদের চট্টগ্রামে, তারপরে ফেনীর এসপি আমাকে সহযোগিতা করেছে, নোয়াখালীর এসপি আমাকে সহযোগিতা করে নাই, আমার থানার ওসি এবং তদন্ত অফিসার আমাকে সহযোগিতা করে নাই। জি রতন ভাই, একটু কোনো আলোচনা আছে কিনা? রতন ভাই একটু খালি কাদের মির্জা সাহেবের সাথে কথা বলবেন কিনা একটু? আপনার অনেকগুলো কথা দেশের মানুষ কিন্তু গভীর মনোযোগ দিয়ে শুনছে। সেটা তারা শুধু আওয়ামী লীগের অভ্যন্তরের বিরোধ হিসেবে দেখছে না, তারা দেখছে যে আপনি কিছু নীতির কথা বলছেন, কিছু দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন, এবং কিছু মানুষের এবং প্রশাসনের ভূমিকার বিরুদ্ধেও আপনি প্রতিবাদ করছেন। এটা করতে গিয়ে আপনি তো এলাকার জনগণের সমর্থন পেয়েছেন, এটা আপনি বলছেন। বুলবুল ভাই যেটা বললেন যে আপনি একটা দলের অভ্যন্তরে এই কাজটা করতে পারতেন, এবং আপনি উত্তরেও বলেছেন যে আপনি চেয়েছেন যে আপনার যা পর্যবেক্ষণ, যা আপনি দেখেছেন, সেটাকে শুধু দলের মধ্যে নয় জনগণের মধ্যেও ছড়িয়ে দিতে, যাতে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়, যে দলের অভ্যন্তরেও যদি কোনো দুর্নীতি বা অপশাসন থাকে তার বিরুদ্ধে একটা সামাজিক প্রতিরোধ যেন গড়ে ওঠে। এগুলো সবই ঠিক, কিন্তু এর মধ্যে দিয়ে যেমন আপনার বিরুদ্ধে অনেক কথা বলছি কি যে আপনি টাকা পয়সা নিয়ে গিয়ে আমেরিকাতে নাকি বাড়ি গাড়ি করেছেন, কিংবা
একজনকে দেখলাম যে খুব বাজে ভাষায় আপনাকে আক্রমণ করেছে, আপনিও আবার কাউকে আক্রমণ করছেন। এতে করে কি এলাকায় মানুষের মধ্যে আসলে রাজনীতিতে গণতান্ত্রিক সংস্কৃতিটা তৈরি হচ্ছে, নাকি একটা প্রতিহিংসা এবং পক্ষ প্রতিপক্ষ মনোভাব তৈরি হয়ে যাচ্ছে? শুনেন, আমি আমেরিকাতে বাড়ি গাড়ি করেছি, যদি এটার প্রমাণ কেউ দিতে পারে, আমার দল আমার বিরুদ্ধে যে ব্যবস্থা নেবে সে ব্যবস্থা সেটা আমি মাথা পেতে নেব। কিন্তু আমার আজকে বক্তব্য হচ্ছে, আমি আমেরিকা গিয়েছি, আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল, বিএনপি, জামাত, তাদের দ্বিতীয় সারির নেতারা আজকে বাড়ি গাড়ির মালিক, প্রত্যেকটা বাঙালি মুখে মুখে আছে। সিঙ্গাপুর গিয়েছি, সেখানেও মুখে মুখে আছে। বাঙালিরা কি করছে, এখানে নেতারা গিয়ে কি করছে, সরকারি কর্মকর্তারা, অনেকে দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তারা সেখানে বাড়ি গাড়ির মালিক হচ্ছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড গিয়েও সেখানেও শুনেছি। এই কথাটা বলার পরে হঠাৎ করে আমার বিরুদ্ধে একটা মিথ্যাচার করেছে, যা পরবর্তী পর্যায়ে আমেরিকার নিউ ইয়র্কের জনগণ যে এই প্রশ্নটা তুলেছে তাকে জিজ্ঞাসা করেছে ঠিকানা দাও, যে ঠিকানা দেওয়া হয়েছে সে ঠিকানায় কোনো বাড়িয়ে নেই। এইভাবে একটা মিথ্যাচার কিন্তু কাদের মির্জা সাহেব ঠিক আছে, কিন্তু আপনি কি একটা একটু এইভাবেই বলতে চাই, যেহেতু আমরা ফেসবুকে বিভিন্ন জায়গায় দেখি যে আপনি কি সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য কি এই ধরনের মানে বক্তব্য মন্তব্য করছেন? কি ভাই শুনেন, কে কোন দৃষ্টিভঙ্গি থেকে দিচ্ছে আমি জানি না। আমার স্পষ্ট বক্তব্য, আমি আমেরিকার নির্বাচন ব্যবস্থা দেখেছি, আমি আমেরিকা সহ বিভিন্ন উন্নত দেশের আমি সামাজিক অবস্থাগুলো দেখেছি। তো আপনার এলাকায় ভোট ঠিকমতো হয়েছে কিনা? আপনি যে ভোটে জিতেছেন সেখানে ঠিকমতো ভোট হয়েছে কিনা? আমার ভোট হয়েছে মানে শতভাগ। তাহলে আমেরিকার নির্বাচন দেখেছেন এবং বাংলাদেশেরও আপনার এলাকার নির্বাচন দেখেছেন। আমি একটা ছোট্ট প্রশ্ন করে বিরতিতে যেতে চাই, সেটি হচ্ছে যে আপনি ন্যায় নীতির কথা বলেন, সত্য কথা বলে আপনি মনে করেন, তো সেক্ষেত্রে আপনি যে থানা ঘেরাও করেছেন লাঠিসোঁটা নিয়ে যেটা বলা হয়েছে এবং পুলিশকে অশ্লীল ভাষায় গালমন্দ করার কথা বলা হয়েছে, সেটি আসলে আপনার এই ন্যায় নীতির সাথে কিভাবে যায়? মিথ্যাচার। দুই একটা ছেলের হাতে হয়তো বা লাঠি দিতে পারে, তারা সেখানে সুপরিকল্পিত ভাবে, যেহেতু আমি বলেছি যে নোয়াখালীতে পুলিশের চাকরি দিয়ে 5 লক্ষ টাকা, একজন পুলিশ 5 লক্ষ টাকা দিয়ে না, এই প্রসঙ্গগুলো আপনি বহুবার বলেছেন। এগুলোর বিরুদ্ধে যখন অভিযোগ করেছি, আমাদের থানায় অনিয়ম গোলগড় করে সেখানে সালিশের নামে মানুষের থেকে লক্ষ লক্ষ টাকা নিচ্ছে, আজকে সালিশ বাণিজ্য হচ্ছে। না, আপনার তো কোম্পানিগঞ্জ থানা দিয়ে পুলিশের চাকরি হয় না, তখন তারা আমার বিরুদ্ধে নানা কথা বলে। এই যে এই এখন যে হরতাল, অভিযোগ রয়েছে লাঠিসোঁটা নিয়ে থানায় যাওয়া, অভিযোগ রয়েছে আপনি গালমন্দ করা, অভিযোগ রয়েছে আপনি হঠাৎ করে আপনার সেখানে একটা আন্দোলনকে সংগঠিত করবার চেষ্টা করা, এগুলি কি কোনোভাবে অন্য কোনো এজেন্ডা বাস্তবায়নের কোনো লক্ষণ কিনা? আপনার কি সে ধরনের কোনো মন্তব্য আছে কিনা, যেটি বলি হচ্ছে যে আপনি হয়তো অন্য কারো কোনো এজেন্ডা বাস্তবায়ন করবার চেষ্টা করছেন? প্রশ্নই উঠে না। উপরে আল্লাহ আছে, যদি আমি কারো প্ররোচনায় এগুলা বলে থাকি, আল্লাহ আমার মৃত্যু করক। কারো থেকে 10টা টাকা নিয়ে যদি সুবিধা নিয়ে আমি এগুলা করে থাকি, আল্লাহ আমার মৃত্যু করক। আমি আসলে অনিয়মের বিরুদ্ধে, নোয়াখালী অপরাজনীতির বিরুদ্ধে, দেখেন আমি বলেছি নোয়াখালীতে অস্ত্রের রাজনীতি চলছে। গতকালকে আমার গাড়িতে হামলা করছে, তারপরে একটা সাংবাদিক তার সেখানে সংবাদ সংগ্রহ করার জন্য সে সেখানে গিয়েছে, তাকে গুলি করে নৃশংসভাবে হত্যা করেছে। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। এই অবস্থা নোয়াখালীতে আজকে চলছে, এটা কি চলতে দেওয়া যায় বলুন? এই হত্যা রাজনীতি। আমি একটু মঞ্জুর হাসান বুলবুল ভাই আপনার সাথে যুক্ত। বুলবুল ভাই, একটুখানি আমি যেটা বলছিলাম, অন্য কোনো এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা তিনি করছেন কিনা সেটি তিনি বললেন যে তার মৃত্যু হয়, এরকম একটা কিছু তিনি বললেন। জনাব কাদের মির্জা, আপনার কথা শুনে আমার যেটা মনে হয়, আপনি আপনার সরল বিশ্বাস থেকেই এটি করছেন এবং সেটির জনপ্রিয়তাও পেয়েছে, এই জন্য আপনি অনেক ভোট পেয়েছেন। কিন্তু আমি যে প্রশ্নটি করতে চাই, যেহেতু আপনি একটি দলের গুরুত্বপূর্ণ নেতার ভাই এবং একটি পৌরসভার নির্বাচিত মেয়র, আপনার এই কথাগুলি দলকে বিব্রতকর অবস্থায় ফেলে, এটা হলো সাধারণ ধারণা। এখন ধরেন আপনি বলেন যে থানায় সালিশ ব্যবসা চলছে, আপনি দুর্নীতি হচ্ছে,
একরাম চৌধুরী আর অস্ত্রে দিয়ে এতগুলি লোককে হত্যা করেছে, এগুলি হচ্ছে আপনি রাজনৈতিক মঞ্চে বলতে পারেন। একজন সাংবাদিক হিসেবে কিন্তু আমি আপনার কাছে প্রমাণ চাই যে এই কোন পুলিশ 5 লাখ টাকা নিয়ে বদলি হয়েছে, কোন এসপি সাহেব এখানে সালিশ বাণিজ্যের নামে টাকা নিচ্ছেন, কোন একরাম চৌধুরী কোন খুনের মামলার সঙ্গে কিভাবে জড়িত ছিলেন। আপনি যদি এভাবে সুনির্দিষ্টভাবে অভিযোগ করে মিডিয়ার কাছে দেন তাহলে কিন্তু আপনার পরিশ্রম কম হবে। আর না হলে আপনি ঢালাও বক্তব্য দিলে কেউ কেউ হাততালি দিবে, কেউ কেউ আপনার বিরোধিতা করবে, আপনার দলও বিব্রত হবে। সেই জন্য আপনার কাছে অনুরোধ যে আপনি যেহেতু নির্বাচিত জনপ্রতিনিধি, আপনার কথার গুরুত্ব আছে, আপনি দলের সাধারণ সম্পাদকের ভাই, সেই জন্য আপনার একটা গুরুত্ব আছে, কাজে আপনার এই গুরুত্বটা যাতে অনেক কথাবার্তার মধ্যে হারিয়ে না যায়, আপনি সুনির্দিষ্টভাবে কতগুলি দাবিনামা তৈরি করেন, প্রমাণসহ সেগুলি মিডিয়ার কাছে দেন অথবা দলের ভিতরে দেন। প্রথমে আমি বলব দলের ভিতরে দেন, সেখানে যদি না হয় দলের ভিতরে, তা না হলে আপনি প্রতিনিয়ত কথা বলতে থাকবেন এবং এইরকম অভিযোগ হয়তো অন্য জায়গাতেও আছে। আমি শেষ করি যে কথাটি বলে যে আপনি যে পদ্ধতিতে চলছেন, আপনি এখন বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন না এবং তার আশেপাশে এমন লোকজন আছে যে আপনার কথাটি সেখানে পৌঁছে না। এই সমস্যার সমাধান কীভাবে হবে এটা আমাদের পক্ষে খুব বলা খুব মুশকিল। এবং সেই জায়গাটা থেকে আপনি যদি এই ধারাবাহিকতাতে চলতে থাকে তাহলে আপনি যে প্রত্যাশা করছেন যে আগামী 3 বছর পরে যে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে স্থানীয় পর্যায়ে বা নোয়াখালী অঞ্চলে দলকে শক্তিশালী করা হচ্ছে নাকি দলকে বিভক্তি করার মধ্য দিয়ে আরও দুর্বল করে ফেলা হচ্ছে? জি, কাদের মির্জা। আমি মূলত এই কাজগুলা করছি। আমাদের এখানে যে সমস্যাটা আছে নোয়াখালীতে, বৃহত্তর নোয়াখালী, আপনি দেখেন বৃহত্তর নোয়াখালীতে 2008 সালে সারা বাংলাদেশে আওয়ামী লীগের জয় জয়কার। এই বৃহত্তর নোয়াখালীতে আমরা 2টা সিট পেয়েছি। আজকে আমাদের 4টা সিট পাওয়ার মতো পরিবেশ আছে, কিন্তু এখন থেকে কাজ করতে হবে যদি পেয়ার ইলেকশন হয়। সেক্ষেত্রে আমি এই দুর্বলতাটা চিহ্নিত করে আমি দিতে চেয়েছি। আমাদের নেতারা আসল কথাটা বলে না নেতৃত্বের কাছে, এই চিত্রগুলা তুলে ধরতে আমি চেষ্টা করি সবসময়। আমি যেহেতু 47 বছর রাজনীতির সাথে জড়িত, এ দলের প্রতি আমাদের দরদ আছে, আন্তরিকতা আছে। আমি কোনো পদ পদবি ভোগ করি না, আমি ছোট্ট একটা পৌরসভার মেয়র। আমার থেকে আমি এই অপরাজনীতিকে আমি কোন অবস্থায় বরদাস্ত করি না। আমি এই জন্য কিছু কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করি, বিভিন্ন লাইভে গিয়ে শেয়ার করি। আর বলারও তো সুযোগ নাই, কে কার কথা শুনে। আপনারা তো জানেন বুলবুল ভাই, আপনাকে আমি সবসময় দেখি এই যে টক শোতে, বিভিন্ন আচার অনুষ্ঠানে। আপনি একজন অভিজ্ঞ সাংবাদিক, আপনার বক্তব্য আমি শুনেছি, আপনি অত্যন্ত জ্ঞানগর্ভ বক্তব্য রাখেন। আপনি নিশ্চয় বুঝেন আমাদের বাংলাদেশে আজকে কি পর্যায়ে আমরা আছি, কি অবস্থার ভিতর দিয়ে আমরা চলছি। আমি আজকে বিএনপি এবং জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগকে তুলনা করতে চাই না। আমাদের নেতা ওবায়দুল কাদের সাহেব বলছে যে কেউ যদি অদম হয় আমরা কেন উত্তম হব না। বিএনপি জামাত এটা ক্যান্টনমেন্ট থেকে সৃষ্টি, আর আওয়ামী লীগ জনতার কাতার থেকে সৃষ্টি হয়েছে। এই দলের চরিত্র আর বিএনপি জামাতের চরিত্র ভিন্ন। ঠিক আছে, আওয়ামী লীগের সংগঠন আজকে আওয়ামী লীগ যে নীতি আদর্শ লালন করে, বঙ্গবন্ধু যে আদর্শ, বঙ্গবন্ধু যে জন্য স্বাধীনতা দিয়ে গেছে, আজকে জননেত্রী শেখ হাসিনা আজকে দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে দেখেন। আমার থেকে আমরা উন্নত আলোচনা যেতে হবে আমাদের। 10 দিন আগে জননেত্রী শেখ হাসিনা 70,000 গরিব পরিবারের মধ্যে 70,000 ঘর দিয়েছে। বিশ্বের ইতিহাসে কোন নজির নেই। আজকে নেত্রকোনাতে 12টা ঘর দেওয়ার পর 3 দিন পরে সেটা ফেটে গেছে। এটা শেখ হাসিনা কি এটা দেখবে? না কে দেখবে? আমাদের জনপ্রতিনিধিরা দেখবে না সরকারি কর্মকর্তারা দেখবে? আজকে এই অবস্থা যদি চলতে থাকে শেখ হাসিনার আমরা সর্বশেষ আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি এত রাত আমাদের সাথে সময় দিয়েছেন। আপনি কি ভ্যাকসিন নিয়েছেন না এখনো নেননি? টিকা নিয়েছেন? নিয়েছি। আচ্ছা, তো এই যে ভ্যাকসিনের সারা দেশে আপনার বসিরহাটে কেমন ভ্যাকসিন মানুষ নিচ্ছে? অবশ্যই নিচ্ছে। আমরা এখানে মানুষের মাঝে মোটামুটি একটা ভ্যাকসিন নেওয়ার প্রবণতা সৃষ্টি করার জন্য যা যা করণীয়
সেগুলো আমি প্রথম ভ্যাকসিন আমি নিয়েছি, এবং আমি জনসভাতে ঘোষণা দিয়েছি আমি ভ্যাকসিন নিয়েছি, আপনারা সবাই ভ্যাকসিন নেন। এখানে ভ্যাকসিন নেওয়া হচ্ছে, আমি আশাবাদী অচিরেই আমাদের এখানে ভ্যাকসিন দেওয়া শেষ হবে। কোনো অপপ্রচার নাই তো আপনার এলাকায় না? এবং আমরা করোনা থেকে এখন অনেকটা মুক্ত, আমরা সম্পূর্ণ এই এলাকার মানুষ মুক্ত হতে পারবো। জি জি, জনাব কাদের মির্জা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। নিশ্চয়ই আবার অন্য কোনো অনুষ্ঠান, অন্য কোনো আয়োজনে আপনার সাথে দেখা হবে। আমরা একটু বরিশাল যেতে চাই। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রক্টর ডক্টর সুব্রত কুমার দাস আমাদের সাথে রয়েছেন। আমরা ডক্টর সুব্রত কুমার দাস, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, জি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনাকে শুনতে পাচ্ছি। এখানে স্টুডিওতে নিশ্চয়ই দেখতে পেয়েছেন সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল হাসান বুলবুল রয়েছে এবং সিনিয়র রাজনীতিবিদ রাজিকুজ্জামান রতন তিনি রয়েছেন। আমরা একটা বিষয় একটু জানতে চাই যে এই গভীর রাতে বরিশালের শিক্ষার্থীদের মেসে ঢুকে যে আক্রমণ করা হয়েছে এবং তার জন্য যে উত্তপ্ত অবস্থা চলেছে, সেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে হয়তো মামলা করা হয়েছে, দুজনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু শিক্ষার্থীরা কিন্তু আশ্বস্ত হতে পারছে না। তারা কিন্তু এখনও তাদের যে মেসে থাকছে বা তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে যেখানে থাকছে তারা নিরাপদ বোধ করছে না। তো সার্বিক অবস্থার সর্বশেষ পরিস্থিতিটা কি, আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? ধন্যবাদ। আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যে হামলাটি হয়েছে রাতের আধারে, সেটি আসলে খুবই ন্যাক্কারজনক একটি হামলা, এবং এই হামলাটি আমরা নিন্দনীয় হামলা, এবং এটি আমি মনে করি একটি খুবই শাস্তিযোগ্য একটি হামলা। তো আমরা এই বিষয়টির জন্য আমরা কিন্তু ইতিমধ্যে আমরা একটি মামলা করেছি, আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উদ্যোগে আমরা মামলা করেছি, আমাদের রেজিস্ট্রার মহোদয় এটির বাদী হয়ে মামলা করেছে। তবে এখানে আসলে যেটি হয়েছে, যেহেতু একটি ঘটনা ঘটেছে, আমাদের শিক্ষার্থীদের মধ্যে কিন্তু একটি শঙ্কা রয়ে গেছে, কিন্তু আমরা আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানের জন্য আমরা সর্বত রকমের চেষ্টা করে যাচ্ছি। আমরা আজও আমাদের যে পুলিশ প্রশাসন, আমাদের যে জেলা প্রশাসন, এর সাথে আমরা মিটিং করেছি, আমাদের শিক্ষার্থীদের সাথেও আমরা আলোচনা করেছি, এবং সেখানে আমরা আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে যত ধরনের পদক্ষেপ নেওয়া দরকার আমরা সব ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য কিন্তু প্রস্তুত রয়েছি। এবং আমাদের যে পুলিশ প্রশাসন যেটি রয়েছে, তারা আমাদেরকে কথা দিয়েছেন যে আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে কোনো ধরনের বিঘ্ন ঘটবে না, এটি তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং আমাদের শিক্ষার্থীরা তো বিশ্ববিদ্যালয়ের বাইরে থাকছেন, মেসে থাকছেন। জি জি জি। তো সেখানে বিক্ষিপ্তভাবে কিভাবে নিরাপত্তা দিচ্ছেন আপনারা? না, বিক্ষিপ্ত হয় বলতে, যেহেতু আমাদের শিক্ষার্থীরা বাইরে রয়েছে, সেহেতু আমাদের পুলিশের উপরে আসলে নির্ভর করতে হয়। তো আমরা আজকে পুলিশ প্রশাসনের সাথে আমরা বসেছিলাম, বরিশাল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমরা বসেছি। আপনাদের কাছে তালিকা আছে কি কতজন শিক্ষার্থী এই আপনাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের আশেপাশে অবস্থান করছেন বা যারা নিরাপদ বোধ করছেন? আমাদের আসলে যেটি বলি, আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রায় 7,500 থেকে 8,000 শিক্ষার্থী আছে, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের ইন ক্যাম্পাসে আমাদের ধারণ ক্ষমতা সব মিলিয়ে 1,000 এর মতো। ফলে আমাদের কিন্তু 6 থেকে 7,000 শিক্ষার্থী আসলে বাইরে থাকে। তো যে এরিয়াটির কথা আমরা বলছি, রূপাতলী এরিয়া, এটি আছে বিশ্ববিদ্যালয় থেকে একটু কাছাকাছি এরিয়া, একটা 2 কিলোমিটারের ভিতরে, এবং এই এরিয়াতে আমাদের আসলে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী মোটামুটি ভাবে কম্পারেটিভলি অবস্থান করে। তো আমরা আসলে যেটি বলেছি যে এই এরিয়াগুলোতে পুলিশের নিশ্চয়ই কি নজরদারি বাড়ানো, আমাদের র্যাবের সাথেও আমরা আজকে কথা বলেছি যে র্যাবেরও নজরদারি বাড়ানো, আমাদের যেহেতু শিক্ষার্থীরা এই এরিয়াতে থাকে বেশি, তো তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে একটি শিক্ষার্থীর নিরাপত্তা বিধানের জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, অর্থাৎ পুলিশের ভিজিবল উপস্থিতি বা র্যাবের উপস্থিতি ওখানকার স্থানীয় জনগণের সাথে। আমি একটু রতন ভাই আপনার কাছে যুক্ত করি, এবং সেখানে দেখলেন যে বরিশালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু একটা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে, এবং স্থানীয় সন্ত্রাসী বলা হচ্ছে, এখনো চিহ্নিত পুরোপুরি করা যায়নি, সেখানে তাদের আক্রমণ করেছে। তো ছাত্ররা কিন্তু দাবি করছে যে বিশ্ববিদ্যালয় হল খুলে দিলে অন্তত পক্ষে তারা এই যে শঙ্কার মধ্যে আছে, মেসে আছে, সেই মেস থেকে তারা হয়তো হলে গিয়ে কিছুটা নিরাপদ আশ্রয় পেত। আপনি কিভাবে দেখছেন, এবং আপনার ডক্টর সুব্রত কুমার দাসের সাথে আপনার কোনো জিজ্ঞাসা আছে কিনা? এখানে দুটো জিনিস, যে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রক্টর সাহেব বলেছে যে 1000-এর বেশি ছাত্র থাকতে পারে না, ফলে ছাত্রদেরকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশেপাশেই থাকতে হয়। আমিও কিছুদিন আগে বরিশাল গিয়েছিলাম, আসলে ছাত্ররা যেখানে থাকে এটা বোঝা যায় যে ছাত্ররা কোথায় থাকেন, ম্যাচ করে থাকে। এই ঘটনায় ছাত্ররা কিন্তু একটা জিনিস পরিষ্কার করে বলেছে যে ঘটনাটা সূত্রপাত পরিবহন শ্রমিকদের সঙ্গে হয়েছে, কিন্তু ঘটনাটার যে তীব্রতা, এটার সঙ্গে পরিবহন শ্রমিকরা সেভাবে যুক্ত নন। এর সঙ্গে ক্ষমতাসীন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ এমনভাবে যুক্ত, পরিবহন বাস মালিক সমিতির নেতারা এমনভাবে যুক্ত, এবং তাদের নেতৃত্বে কিংবা তাদের পরিকল্পনায়, তাদের সহযোগিতায় যেভাবে বাড়ি বাড়ি গিয়ে হামলা করা হয়েছে, যে কারণে ছাত্ররা কিন্তু বলেছে যে 2জন পরিবহন শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে, তারা বলেছেন তারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল না। যারা হামলার সঙ্গে যুক্ত ছিল তাদেরকে এখনও গ্রেপ্তার করা হয়নি বা তাদেরকে আইনের আওতায় আনা হয়নি। ছাত্রদের সংখ্যাটা সেখানেই, যে যারা আক্রমণ করেছে, ম্যাসে গিয়ে আক্রমণ যারা করেছে, এলাকার প্রভাব প্রতিপত্তি দেখাবার জন্য অথবা প্রতিপত্তি বিস্তার করবার জন্য ছাত্ররা কিন্তু ইশারায় ইঙ্গিতে তাদেরকে কথা বলেছে, তারা জানেও, কিন্তু তারা আবার ভয়ের মধ্যে আছে
যে আবার তারা আক্রান্ত হবে কিনা। এটা তারা বলছে এটা কিন্তু শেষ হলো না, এটা একটা ঘটনার জানান দিয়ে গেল যে আগামীতে বরিশালে যারা ম্যাচ করে যে ছাত্ররা থাকে তাদেরকে অনেক স্থানীয় এই সমস্ত কর্তৃত্বশালী ব্যক্তিবর্গের কাছে মাথা নিচু করেই থাকতে হবে। এই কারণে তারা বলছেন যে যদি তারা অন্তত ক্যাম্পাসটা খোলা থাকে, ক্যাম্পাসে থাকলে তারা নিজেদেরকে একটু নিরাপদ ভাববেন, তাছাড়া তাদের কিন্তু নিরাপত্তা নেই। আর একটা বিষয় হলো পুলিশ আসলে কতজনকে নিরাপত্তা দেবে। এর আগে আমরা বরিশাল মেডিকেল কলেজে এরকম ঘটনা দেখেছি, কিংবা মাঝে মাঝে এরকম ঘটনাগুলো ঘটে যখন, তখন বরিশালে কিন্তু একটা জিনিস সাধারণভাবে এটা প্রচারিত যে ক্ষমতাসীন দলের আশ্রয়ে অথবা ক্ষমতাসীন দলের মদদে এমন একদল ব্যক্তি ওখানে একটা সন্ত্রাসের রাজত্ব তৈরি করে রেখেছে যেটাকে বাইরে থেকে যারা পড়াশোনা করতে যান তাদের কাছে খুবই একটা আতঙ্কের বিষয় হিসেবে তারা দেখছেন এবং তারা একটা ভীতির মধ্যে আছেন। এই ভীতি থেকে তাদেরকে মুক্ত করা দরকার। এটা শুধু বরিশাল না, আজকে আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখুন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গতকাল যে ঘটনাটা ঘটেছে, এবং তারপরে ছাত্ররা এসে বলেছে যে তাহলে হলটা খুলে দাও, হলটা খুলে দিলে আমি অন্তত বলতে পারবো যে আমার ক্যাম্পাসে আমি নিরাপদ, আমি তো ক্যাম্পাসের বাইরে আমি নিরাপত্তাহীন হয়ে যাচ্ছি। ফলে আমরা মনে করি যে যেহেতু করোনা পরিস্থিতিটার অনেকখানি উন্নতি হয়েছে এবং সমস্ত কিছুই স্বাভাবিকভাবে চলছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও স্বাভাবিকভাবে চলতে দেওয়া উচিত এবং ছাত্রদেরকে ছাত্রদের জায়গায় রাখা উচিত। আর এখান থেকে একটা শিক্ষা নেওয়া উচিত। বরিশালের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠানের শহরে, বরিশালে কিন্তু শিল্প প্রতিষ্ঠান খুব বেশি নেই, শিক্ষা প্রতিষ্ঠানের শহর, ফলে এই শিক্ষা প্রতিষ্ঠানের শহরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরও অনেক বেশি আমরা বলবো যে সেখানে যে বরাদ্দ বাড়ানো এবং শিক্ষার্থীদের বসবাসের জন্য প্রয়োজনীয় সংখ্যক হল হোস্টেল। একটু ডক্টর সুব্রত কুমার দাসের সাথে আপনার কোনো জিজ্ঞাসা আছে কিনা বা কোনো আগ্রহ আছে কিনা? কত জিজ্ঞাসা একটাই যে যে মামলাটা করা হয়েছে সেই মামলায় যাদেরকে আসামি করা হয়েছে ছাত্রদের সঙ্গে কথা বলে তারা যাদের নাম বলেছিল তাদেরকে কি আসামি করা হয়েছে নাকি অজ্ঞাতনামা আসামি হিসাবে এটাকে গড় করে ছেড়ে দেওয়া হয়েছে? জি, ডক্টর সুব্রত কুমার দাস। যেটি হয়েছে এটি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে মামলা করেছি, যার কারণে আমরা যেটি করেছি যে আমরা আসলে যেহেতু আমাদের যে প্রক্রিয়াটার মধ্যে ছিল, যেহেতু আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমরা আসলে ঘটনার সময় উপস্থিত ছিলাম না, যার কারণে আমরা অজ্ঞাতনামা করেছি। কিন্তু যেটি হয়েছে যে আমাদের পুলিশ এটি কিন্তু ইতিমধ্যে 2 জন গ্রেপ্তার হয়েছে, আপনারা হয়তো জেনে থাকবেন যে ইতিমধ্যে 2 জন গ্রেপ্তার হয়েছে। তো আমরা যেটি বলছি বা পুলিশ আমাদের আজকে আমরা বসেছিলাম ছাত্রদের সাথে, যেটি হয়েছে যে এখন নিশ্চয়ই তদন্ত হলে বেরিয়ে আসবে যে এটির সাথে আসলে কারা দুজন গ্রেপ্তারের কথা যেটা বলছেন ডক্টর সুব্রত, সেটি হচ্ছে যে রাজিকুজ্জামান রতন বললেন যে সেই দুজনকে ছাত্ররা বলছে তারা এই ঘটনার সঙ্গে যুক্ত নয়, স্থানীয় ক্ষমতাসীন দলের যারা রয়েছেন তারা ঘটনার সাথে যুক্ত। আসলে এটি হচ্ছে আমরা কিন্তু বলেছি যে এটি হচ্ছে পুলিশের একটি তদন্তের বিষয়, পুলিশ তদন্ত করলে কে যুক্ত নয় বা কে যুক্ত আছে সেটি কিন্তু অটোমেটিক্যালি বেরিয়ে আসবে। আমরা কিন্তু সেটাই বলেছি যে আমরা চাই যে এই ঘটনার সাথে যারা যুক্ত তারা সবাই আসুক বিচারে, একটা সেটি পুলিশের তদন্তের মধ্য দিয়ে আমাদের শিক্ষার্থীদের সাথে কথা বললে অবশ্যই সেটি বেরিয়ে আসবে। জি বুলবুল ভাই একটু। না প্রক্টর মহোদয়, বিশ্ববিদ্যালয় বন্ধ না, ক্যাম্পাসে হোস্টেলগুলি বন্ধ, আপনারা তো নিশ্চয়ই অনলাইনে ছেলে মেয়েদের ক্লাস দিচ্ছেন, কাজেই তারা কিন্তু আপনাদের সঙ্গে কানেক্টেড আছেন এবং এই শিক্ষা কার্যক্রমটা যে কোনোভাবেই মানে চালু আছে বলেই কিন্তু তারা ম্যাচে থাকছে, পড়াশোনা করছে। কাজেই যদিও তারা হলের ভিতরে নাই, তারপরেও কিন্তু তাদের অভিভাবক হিসেবে আপনাদের প্রতি মাননীয় উপাচার্য সহ আপনি যারা আছেন তাদের উপর দায়িত্বটি বর্তায়। কারণ আপনি বারবারই বলছেন যে পুলিশের সঙ্গে আপনি কথা বলেছেন, বারবারই বলেছেন যে প্রশাসনের সঙ্গে কথা বলেছেন, কিন্তু এইখানে যে রাজনৈতিক দলগুলি আছে বা পরিবহন মালিক সমিতি আছে, এমনকি চাই পরিবহন শ্রমিক সমিতি আছে, তাদের সঙ্গে তো আপনাদের বসা দরকার। কারণ বরিশালে কতজন পুলিশ আছে, আর ওই কী বলে ওই যে এলাকাটির আপনি নাম বললেন, এখানে কতজন আপনার 7,000 ছেলে মেয়ে যদি বাইরে থাকে তাদেরকে কতজনকে পুলিশ পাহারা দিবে? কাজেই আমরা যেটা মনে করি যে একটা নাগরিক সমাজের সঙ্গে মত বিনিময় করা, বরিশাল শহরের মেয়র সাহেব আছেন তার সহায়তা নেওয়া, সেখানে রাজনৈতিক দল যারা আছে তাদের সাথে একটু কথা বলা এবং সেখানে সামাজিক শক্তি অন্য যারা আছে তাদের সঙ্গে কথা বলা, পরিবহন মালিকদের সঙ্গে কথা বলা, সেই কাজটি বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন করছে না, শুধুমাত্র পুলিশের উপর কেন নির্ভর করছে? এটি আমাদের চিন্তা, এটি কিন্তু আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার এটা ইতিমধ্যে আমাদের চিন্তাভাবনার মধ্যে এসেছে। আমরা একটি স্থায়ী সমাধানের দিকে যেতে চাই, যেহেতু একটি ঘটনা আসলে ঘটেছে এবং আমাদের শিক্ষার্থীরা এখন একটি শঙ্কার মধ্যে রয়েছে। এই জন্য আমরা প্রাথমিকভাবে যেটা চেয়েছি যে আমাদের শিক্ষার্থীদের মনের মধ্যে যে ভীতিটি রয়েছে সেটিকে কাটিয়ে উঠতে। তারপরেই আমরা কিন্তু আমাদেরকে পরিকল্পনা রয়েছে আমাদের বরিশালের সকল ব্যক্তিত্বের সাথে, যারা সকল পর্যায়ের সাথে। আগামীকালকে কি করবেন আপনারা?
আগামীকাল তো আমাদের 21শে ফেব্রুয়ারির প্রোগ্রাম আছে বিশ্ববিদ্যালয়ে বা সারা বাংলাদেশের থেকে উদযাপিত। আমরা আসলে আগামীকাল আমাদের এখানে, তবে সকালে প্রভাত পেরি দুপুরের পর রাত আপনার ফ্রি আছে, সকালে দুপুরে কেন আপনার মেয়র সাহেবের সঙ্গে মেয়রকে নিয়ে আমি বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি হলে সকালে প্রভাত পেরির মধ্য দিয়ে মোটামুটি শেষ। দুপুরের পরে কেন মেয়র সাহেবকে নিয়ে অন্তত সিলেট সিটি কর্পোরেশনের যারা কাউন্সিলর আছে তাদেরকে নিয়ে বসেন না কেন? ওই অঞ্চলের কাউন্সিলররাও যদি আপনাদের পাশে দাঁড়ায় তাও তো প্রাথমিকভাবে একটা শক্তি অর্জন করতে পারেন। আগামীকালকে আমাদের ভাইস চ্যান্সেলর স্যার এটা নিয়ে চিন্তা করছেন, হয়তো নিশ্চয়ই তিনি এগুলো নিয়ে একটি স্থায়ী সমাধানের দিকে অবশ্যই যাবেন। আমি নিজেও ইয়ে করেছেন যে এটা অবশ্যই একটি স্থায়ী সমাধানের দিকে তিনি যাবেন, অবশ্যই আমি মনে করি যাবেন। যে আমরা শেষ আলোচনা করতে চাই আপনার সাথে, ছাত্ররা যে 2 দফা দাবি ছিল, দাবি দুটো কি কি ছিল? 2 দফা 3 দফা ছাত্রদের যে দাবি ছিল তাদেরকে নিরাপত্তা দেওয়া। সেই নিরাপত্তার বিষয়ে আমি আগেও আপনাদেরকে বললাম যে আমাদের পুলিশ প্রশাসন কথা দিয়েছে একটা নিরাপত্তা, আর কি দাবি ছিল? আর দ্বিতীয় দাবি ছিল যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে একটি মামলা করতে হবে। সেটি আমরা তো করেছি, ইতিমধ্যেই মামলা করেছে, এবং 2 জন ব্যক্তি, এবং আরেকটি তৃতীয় দাবি ছিল যে এর সাথে যারা যুক্ত তাদেরকে গ্রেফতার করা, এবং সেটিও কিন্তু 2 জন গ্রেফতার হয়েছে। এবং আমরা বলেছি যে এই প্রক্রিয়ার সাথে চার্জশিটভুক্ত হলে বা প্রক্রিয়া তদন্ত করতে গেলে যারা এর সাথে যুক্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্ত যাদেরকে তারা কিন্তু গ্রেফতার হয়নি বলে কিন্তু ছাত্ররা এখনো বলে যাচ্ছে। ছাত্ররা এটা বলেছে, তবে আমরা যেটি বলেছি যে আমরা একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়েছি তদন্ত করে, যাদের পুলিশ এখন যেহেতু আমরা মামলা করেছি, এখন মামলার সাথে যুক্ত যারাই আসবে তারা, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই মামলার বিষয়ে সর্বত রকমের আমরা বিশ্ববিদ্যালয় আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় এবং এই ঘটনার বিচারের জন্য সর্বতভাবে সহযোগিতা করবে, কাজ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জি, আপনাকে ধন্যবাদ জানাতে চাই, এবং একই সাথে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা এই অনুষ্ঠান দেখেছে বা দেখেনি তাদের সবাইকে আমার মনে হয় প্রক্টর মহোদয়ের কথার ভিত্তিতে আমরা আশ্বস্ত করতে চাই, সেটি হচ্ছে যে আগামীকাল বা পরশু থেকে আপনারা স্থানীয় জনপ্রতিনিধি হোক, মেয়র হোক বা ওয়ার্ড কাউন্সিলর হোক, সবাইকে নিয়ে বসে শিক্ষার্থীদের মধ্যে যে ভীতি তৈরি হয়েছিল সেই ভীতিটা আপনারা দূর করবার চেষ্টা করবেন। ডক্টর সুব্রত কুমার দাস, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই। এবং আমাদের সবচেয়ে যেটা আমরা কনসার্ন, আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে আমরা সর্বতভাবে আমরা সবসময় কাজ করতে চাই। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা নিরাপদ হল খুলে দেওয়ার বিষয়টা কি আপনাদের প্রক্রিয়াধীন আছে না এখন প্রক্রিয়াধীন নাই? না, হলটি যে সরকারি সিদ্ধান্তের বিষয়, আসলে আমাদের সরকারি সিদ্ধান্ত না আসলে তো আমরা হল খুলতে পারবো না। আপনারা আপনাদের পক্ষ থেকে কোনো সুপারিশ করেছেন? না, এটি আসলে সুপারিশ তো আমাদের এটি যেহেতু একটা সরকারি সিদ্ধান্তের মধ্যে বন্ধ রয়েছে, সেজন্য আমাদের আসলে হল খোলার বিষয়ের কোনো সরকারি সিদ্ধান্ত ছাড়া আমরা আসলে কাজ করতে পারছি না। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। নিশ্চয়ই আবার ধন্যবাদ। ভালো থাকবেন। রতন ভাই, আপনি যদি একটু আলোচনাটা আসি যে আমরা কিছুক্ষণ পরে ফুল দিব, হয়তো বা আগামীকাল সারাদিন ব্যাপী আমাদের নানা আয়োজন থাকবে। এই যে ভাষা শহীদদের প্রতি আমাদের সম্মান, সেটিকে আমরা আসলেই সেই মর্যাদাপূর্ণ জায়গায় নিতে পারছি কিনা, নাকি না শুধু আনুষ্ঠানিকতার মধ্যে আমরা সীমাবদ্ধ রাখছি? আসলে যে কোনো অনুষ্ঠানের একটা আনুষ্ঠানিকতা থাকে, কিন্তু তার ভেতরে অন্তর্নিহিত একটা শক্তি থাকে। 21 আমাদের একটা অন্তর্নিহিত শক্তি দেখিয়ে দিয়েছে যে আমাদের ভেতরের শক্তিটা কোথায়, আমাদের বেদনাটা কতটুকু, আমাদের বিক্ষোভ কতটুকু, আর আমাদের স্বপ্ন কী। আমাদের বেদনা ছিল আমরা বারবার বঞ্চিত হয়েছি, বেদনা ছিল আমরা অপমানিত হয়েছি, বেদনা ছিল যে ভাষাটাকে আমাদের কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। কারণ মানুষের ভাব প্রকাশের বাহন হলো ভাষা। ভাষাটাকে যদি সীমাবদ্ধ করে দেওয়া হয় বা কেড়ে নেওয়া হয়, তার চিন্তা করার স্বাধীনতাটাও কিন্তু সংকুচিত হয়ে যায়। ফলে সেই দিন কিন্তু ভাষার অধিকারের সঙ্গে আমার চিন্তার স্বাধীনতার প্রশ্নটা যুক্ত হয়েছিল। ভাষার অধিকার প্রতিষ্ঠা করার সঙ্গে অসাম্প্রদায়িক চেতনাটা প্রতিষ্ঠিত করার চেষ্টা ছিল। ভাষার অধিকারের সঙ্গে সঙ্গে বৈষম্যের বিরুদ্ধেও একটা লড়াই ছিল। আর একটা ছিল গণতান্ত্রিক মূল্যবোধের, যে পাকিস্তানের কোনো অংশের ভাষাই উর্দু নয়, পাঞ্জাবের ভাষা পাঞ্জাবি, বেলুচিস্তানের ভাষা বেলুচি, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের ভাষা পশতু, আর সিন্ধুর ভাষা সিন্ধি। উর্দু ওখানকার অভিজাত শ্রেণীর ভাষা। আমাদের 54% মানুষের ভাষা বাংলা। যদি সংখ্যাগরিষ্ঠই গণতন্ত্রের ভিত্তি হয়, যে সংখ্যাগরিষ্ঠের মতামত, তাহলে বাংলাকেই তো অন্যতম প্রধান রাষ্ট্রভাষা করা উচিত ছিল। সেটা না করে আমাদের উপর উর্দুটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তার মানে এইটাই যে বলা হয়েছিল বাংলাটা যথেষ্ট পরিমাণ মুসলমানি ভাষা নয়। তখন যুক্তি উঠেছিল আরবি ভাষাকে আমরা মুসলমানদের ভাষা বলি, কিন্তু ইসলাম ধর্মের আবির্ভাবের আগেও তো আরবি ভাষা ছিল, এবং আরবে যে মূর্তি পূজা হতো তখন তো আরবি ভাষাই হতো। তার জন্য তো আরবি ভাষা মুসলমানদের ভাষা হতে কোনো সমস্যা হয়নি। কিন্তু এই অঞ্চলে তো বাংলা ভাষায় কোনো পূজা মূর্তি পূজা হয়নি, তাহলে বাংলা কেন আমাদের মুসলমানদের ভাষা হতে পারবে না? ঈশ্বর আল্লাহ ভগবান তিনি সব বোঝেন, তাহলে তিনি কি বাংলা ভাষায় তার কাছে প্রার্থনা করলে বুঝবেন না? এই যুক্তির সঙ্গে কিন্তু একটা অসাম্প্রদায়িক চেতনাও ছিল, আর বাংলা ভাষাকে কেড়ে নেওয়ার পেছনে কিন্তু একটা সাম্প্রদায়িক মনোভাবও ছিল। ফলে একদিকে গণতান্ত্রিক মূল্যবোধ,
আর একদিকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই, আর তার সঙ্গে ছিল যে বৈষম্য এবং বঞ্চনা। এগুলোর বিরুদ্ধে লড়াই করে যে একুশ, সেই একুশ আমাদেরকে বারবার বলে যে যখনই বৈষম্য থাকবে, যখনই অধিকার কেড়ে নেওয়ার প্রশ্ন থাকবে, তখনই আমাদের লড়তে হবে। জি জি, আমরা একুশের চেতনার কথা শুনছিলাম বুলবুল ভাই, এবং বারবার বলছেন বৈষম্যের কথা, গণতন্ত্রের কথা, সেটি তিনি বলছিলেন। এবং সেখানে আমরা বলি যে ভাষা শহীদদের রক্ত আসলে কি বৃথা গিয়েছে কিনা, নাকি না আমরা এখনো সেই বৈষম্যের লড়াই এখনো লিপ্ত রয়েছি, আমরা সেই স্বপ্নের জায়গায় কি কোনো পৌঁছাতে পেরেছি কিনা? ধন্যবাদ। আপনার সাথে সুর মিলিয়ে ভাষার শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। অল্পক্ষণের মধ্যে আমরা 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে যাব, স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। দেখুন, আমরা যখন ভাষা আন্দোলন নিয়ে কথা বলছি, তখন কিন্তু আমরা 21শে ফেব্রুয়ারি শুধুমাত্র আমাদের দিবস নয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রূপান্তরিত হয়েছে। কাজের দুইটি দিক আলোচনা, একটা হলো বাংলাদেশের প্রেক্ষাপট, কোন প্রেক্ষাপটে বাংলাদেশে ভাষা আন্দোলনটি হয়েছিল, যেটি রাজাক ভাই বললেন। এবং ভাষা হচ্ছে মানুষের চিন্তার মূর্ত প্রকাশ। আপনি মাথায় যে চিন্তাটি করছেন এটা আমি জানি না, কিন্তু সেটি যখন আপনি বলেন তখনই আমি জানতে পারি। আর চিন্তাটা হচ্ছে মানুষের ভাষার বিমূর্ত অবস্থান, অর্থাৎ আপনার মস্তিষ্কে যে চিন্তাটি হচ্ছে সেটিও একটি ভাষা, কিন্তু বিমূর্ত, দেখা যায় না। তো কাজেই খুব সূক্ষ্মভাবে যদি আপনি চিন্তা করেন যে আপনার ভাষাটাকে যদি আমি বদলে দিতে পারি, তাহলে কিন্তু আপনার চিন্তার জায়গাটা বদলে যায়। মানে আপনি বাংলা ভাষায় চিন্তা করেন, এখন আপনি যে কোনো বিষয়ে বাংলার মতো চিন্তা করেন, কিন্তু আপনাকে যদি আমি বলি যে কালকে থেকে সংস্কৃত ভাষা, উর্দু ভাষা হবে, তখন কিন্তু আপনার এই যে ঐতিহ্যগতভাবে, পরিবারগতভাবে, সমাজগতভাবে, রাষ্ট্রগতভাবে, ভৌগোলিক অবস্থানগতভাবে যে চিন্তার শক্তিটা ছিল সেটা ধ্বংস করে দেওয়া হবে। কাজে একুশের মূল জায়গাটা ছিল যে উর্দু ভাষা করার মধ্য দিয়ে বাঙালি জাতির যে শেকড়টা, সংস্কৃতির শেকড়টা কেটে ফেলার জন্য, এটি আমাদের। কিন্তু সেটি শুধুমাত্র বাংলা ভাষার সংগ্রামের জন্য সেদিন আমরা করেছিলাম, কিন্তু মূল চিন্তাটা ছিল সকল ভাষা। আমি যখন বাংলা ভাষাকে সংরক্ষণ করতে চাই, তাহলে পরে ওর চাকমা ভাষাটা তো তাই হবে, আপনি লাতিন আমেরিকায় আরেকটা ভাষা তো তাই হবে, এবং আন্তর্জাতিক মাতৃভাষাটা কিন্তু তাই। এইবার আপনি দেখবেন যে একটু এইবার ভিন্নতর যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বাংলাদেশে হয়েছে। এবার তিনজনকে, এবার একজন ব্যক্তি আর দুইজন ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে এই পদকটি দেওয়া হচ্ছে। তার মধ্যে খাগড়াছড়িতে আদিবাসীদের ভাষা সংরক্ষণ করার জন্য একটি সংস্থাকে মুক্ত দেওয়া হয়েছে। লাতিন আমেরিকার বলিভিয়াতে আদিবাসীদের ভাষা সংরক্ষণ করার জন্য একজনকে দেওয়া হয়েছে। তার মানেটা কি? কোনো ভাষাই যাতে হারিয়ে না যায়, কোনো ভাষাই, 21শে ফেব্রুয়ারি মানে বাংলাকে অপমান করা না। আপনি আজকে স্বাধীন বা তার মানে আজকের পত্রিকা যদি আপনি দেখেন, সিটি কর্পোরেশন 50 বছর, আপনি বললেন যে অর্জিত হয়েছে কিনা, অর্জনের নমুনা খালি একটা দেখায়। 50 বছর পরে আজকের পত্রিকায় ঢাকা সিটি কর্পোরেশন বলেছে যে সাইনবোর্ড বাংলায় লিখতে হবে, যেগুলি ইংরেজি শব্দ, যেমন ধরেন বিয়াসে বিয়াস, পিএস আরাম, ওইটাও বিএসআরএম লিখতে হবে, মানে বাংলায় লিখতে হবে। আবার আন্তর্জাতিক একটা শহর হলে পরে শুধুমাত্র আপনি সড়ক নির্দেশনা সব বাংলা লিখবেন, সেটা হবে না, কিন্তু বিদেশিরাও আসবে। আপনি এয়ারপোর্ট থেকে একটা লোক যখন হোটেল সোনারগাঁয়ে আসবে, আপনি যদি পুরো রাস্তায় শুধুমাত্র বাংলা লিখে রাখেন, তাহলে এটা হবে না। কাজে ইংরেজিকে রাখতে হবে। কাজে সংকীর্ণ জায়গাটাতে যদি আমরা না যাই, 50 বছর পরে আমরা মানে বিজ্ঞাপন দিচ্ছি যে আমাদের সাইনবোর্ডগুলি যাতে বাংলায় হয়। কাজে আমরা কত জায়গায় পিছিয়ে আছি। আমি দেখলাম যে খুব মানে গতকালকেই না পরশুদিন ভারতীয় হাইকমিশন আমাদের সুপ্রিম কোর্টকে একটি সফটওয়্যার তারা দিয়েছেন, যার মধ্য দিয়ে এই যে ইংরেজিতে যে রায়টি দেওয়া হয় আমার ভাষা, সেটা বাংলায় ট্রান্সলেট করা, সেই সফটওয়্যারে বাংলা ট্রান্সলেট করে। কিন্তু আজকে আবার একজন বলেছেন যে এটা নতুন কিছু না, আমাদের ভাওয়াল রাজার যে রায় দেওয়া হয়েছিল আজ থেকে 200 বছর আগে, সেটি নাকি বাংলাতেই রায় দেওয়া হয়েছিল। আমার ধারণা না, একজন আইনজীবী সেটা বলছিলেন। কাজে আমাদের চর্চার মধ্যে ছিল, আমরা পরবর্তীকালে ভাওয়াল রাজার পরে যখন ব্রিটিশ শাসন, আমাদের বাংলাকে সহ সকল ভাষাকে, আমাদের ভাষাকে শুধুমাত্র ভাষার মধ্যে সীমাবদ্ধ না রেখে সংস্কৃতি, বৈষম্য কি কারণের জন্য, ওই ভাষাটার থেকেই তো আমাদের পরে স্বাধীনতার জায়গাটা আসলো। কাজে আমরা ভাষাকে আলাদা করে আমাদের মানে বাংলাদেশের প্রেক্ষাপট থেকে আলাদা করা যাবে না। যে আমরা মনে করি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা, আপনি মানে এমনকি উর্দু ভাষা, এমনকি আরবি ভাষা, এমনকি ফার্সি ভাষা, সেগুলি যাতে তাদের সক্রিয়তা নিয়ে পৃথিবীতে বেঁচে থাকতে পারে, এই ভাষা আন্দোলনের স্পিরিটটি কিন্তু, চেতনাটি কিন্তু তাই। জি নিশ্চয়ই। রতন ভাই একটু 10 সেকেন্ড যুক্ত করবেন কিনা, যে স্পিরিটের কথা বলছিলাম, সকল ভাষাকে টিকিয়ে রাখতে হবে। তো বটেই, যেমন ধরুন আমরা বলি যে লোকসান হয়ে যাবে, এই লোকসান শব্দটা পেয়েছি আমরা সাঁওতাল মানে কোল ভাষা থেকে। এমনি করে আমাদের বাংলা ভাষা সমৃদ্ধ হয়েছে আমাদের এখানকার আদিবাসীদের ভাষা থেকে। আমাদের 50টা ক্ষুদ্র নৃগোষ্ঠী বলি, ক্ষুদ্র বলাটার মধ্যেও কিন্তু একটা কষ্ট আছে। হ্যাঁ, কেন আমরা ভাষাভাষী নৃগোষ্ঠী বললেই তো হয়, তাহলে ভাষাভাষী নৃগোষ্ঠী তাদের কাছ থেকে আমরা নিয়েছি। আমি যে চশমা বলছি, এটা আমরা ফার্সি ভাষা থেকে নিয়েছি, ফলে অনেক ভাষার
সংমিশ্রণে আমাদের বাংলা বাংলা ভাষাটা ভাষা সমৃদ্ধ হয়েছে। এবং গতিময় হচ্ছে, এই নিশ্চয়ই, গতিময়তা নিশ্চয়ই। যেন হারিয়ে না যায়। নিশ্চয়ই নিশ্চয়ই প্রিয় দর্শক, আমরা মুক্তমত অনুষ্ঠানে এখানে শেষ করছি। তবে ভাষা শহীদদের প্রতি আমাদের যে মর্যাদাপূর্ণ অবস্থান থাকবার কথা, রাখবার কথা, সেটি আমরা সকলেই মিলে রাখবো এবং সেই বিশ্বাস থেকে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।